বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ মোকাবিলায় পাশে থাকবে চায়না, সামরিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত ঢাকা বেসিক। এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু, সিসিটিভির মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের নজরদারি। রাজধানীতে বৃষ্টি ও যানজটে প্রথম দিনে ভোগান্তি। বন্যার পানি নামার সাথে সাথে কুড়িগ্রামে তীব্র নদী ভাঙন, পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে ভুক্তভোগীদের অবহেলার অভিযোগ। ঋণের জালে আটকা সিটি গ্রুপকে বাঁচাতে এগিয়ে এলো ৩৬টি ব্যাংক। অর্থনীতির স্বার্থে এমন উদ্যোগকে ইতিবাচক বলছেন বিশেষজ্ঞরা। এবং আয়াতুল্লাহ খামেনিকে শেষ বিদায় জানাতে প্রস্তুত ইরান, আমেরিকার সাথে সমঝোতা হলেও হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা। স্বাগত রাতের বুলেটিনে, আমি লিনিয়া আফরোজ এবং আমি কাজে আয়শা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অন্য কোনো দেশের হস্তক্ষেপের ব্যাপারে বাংলাদেশের পাশে থাকবে চায়না, এমন প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকায় চায়নার রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। প্রধানমন্ত্রী তারেক রহমানের চায়না সফর নিয়ে সকালে এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত জানান, ঢাকা ও বেইজিং সামরিক সহযোগিতা বাড়াতে একমত হয়েছে। তিনি জানান, তিস্তা মহাপরিকল্পনা এবং নদী ব্যবস্থাপনায় বাংলাদেশকে কারিগরি সহযোগিতা দিতে চায়নার সর্বোচ্চ পর্যায় থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরে বাংলাদেশে চায়নার বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রী তারেক রহমানের চায়না সফর এবং এই সফরের বিস্তারিত নিয়ে রাজধানীর বারিধারা কূটনৈতিক এলাকায় চায়না দূতাবাসে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে ২২ থেকে ২৬ জুন প্রধানমন্ত্রীর এই সফরকে বাংলাদেশ চায়না দ্বিপাক্ষিক সম্পর্কের মাইল ফলক হিসেবে মন্তব্য করেন চায়নার রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। It is a milestone in the history of China-Bangladesh relations. চায়না বাংলাদেশের বিশ্বস্ত সহযোগী উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং স্বাধীনভাবে পথ চলাকে চায়না সমর্থন করে। তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাইয়ে বৈজ্ঞানিক উপায়ে চায়না সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান তিনি। But what I refer to, the cooperation is G2G. It's between two governments. অতীতে তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাইয়ে চাইনিজ কোম্পানির সাথে সমঝোতা হলেও এবার দুই দেশের সরকারের মধ্যে সমঝোতা হয়েছে, যার মধ্যে দিয়ে চায়না সরকার সরাসরি তাদের দক্ষ জনবল দিয়ে সহযোগিতা করবে। তিস্তা মহাপরিকল্পনা নদীর পাড়ের মানুষের জীবনের সাথে সম্পৃক্ত। চায়না তাদের পক্ষ থেকে তিস্তা মহাপরিকল্পনায় সময় উপযোগী ও বৈজ্ঞানিকভাবে যেভাবে সহযোগিতা করতে পারে করবে। ভারতের প্রতি ইঙ্গিত করে চায়নার রাষ্ট্রদূত বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাংলাদেশের প্রকল্প। এই বিষয়ে অন্যরা কি বলল তা চায়না ভাবে না। পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো হস্তক্ষেপে চায়না বাংলাদেশের পাশে থাকবে বলে জানান রাষ্ট্রদূত। তিস্তা মহাপরিকল্পনা বাংলাদেশের প্রকল্প, এর সাথে নদীপাড়ের হাজারো মানুষের জীবন জড়িত। এই প্রকল্প শুরু করার আগে সম্ভাব্যতা যাচাইয়ে চায়না বাংলাদেশকে সহযোগিতা করবে। এ নিয়ে অন্য কারোর চিন্তার বিষয় চায়না ভাবে না। মিয়ানমার হয়ে চায়না পর্যন্ত অর্থনৈতিক করিডোরে দুই দেশের নেতার প্রাথমিক সমর্থন আছে দাবি করে রাষ্ট্রদূত বলেন, এটি নিয়ে আরও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। চায়নার অনেক বড় বড় প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। প্রধানমন্ত্রীর এই সফরে বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হয়েছে। এছাড়াও রোহিঙ্গা সংকট সমাধানে চায়না বাংলাদেশের পাশে আছে বলেও জানান রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রীর এই সফরে দুই দেশের সামরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ইয়াও ওয়েন। সুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা। সারা দেশে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পূর্ণাঙ্গ সিলেবাসে এবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দিচ্ছেন 11 শিক্ষা বোর্ডের 12,70,583 পরীক্ষার্থী। প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তার পাশাপাশি সিসিটিভি ও বডি ওয়ার্ন ক্যামেরা সহ পুলিশ মোতায়েন করা হয়। সিসিটিভির মাধ্যমে নজরদারি করছে শিক্ষা মন্ত্রণালয়। বৃষ্টি ও যানজটে প্রথম দিনে ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থীরা। বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষে মিশ্র প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা। হাজারো স্বপ্ন, অগণিত নির্ঘুম রাত আর বছর জুড়ে নেয়া প্রস্তুতির আজ প্রথম পরীক্ষা।
শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিন শিক্ষার্থীরা বসেছেন বাংলা প্রথম পত্রের প্রশ্ন নিয়ে। সফল ভবিষ্যতের দিকে যাত্রার গুরুত্বপূর্ণ এই আসনে বসে সর্বোচ্চটুকু দিচ্ছেন তারা। সন্তান পরীক্ষা কেন্দ্রে অপেক্ষায় থাকা মায়ের প্রার্থনাতে তাই কেবলই সন্তানের কল্যাণ কামনা। অনেক বছর পর এবার পুরো সিলেবাসের উপর পরীক্ষা হচ্ছে, তাই কিছুটা দুশ্চিন্তায় অভিভাবকরা। এবার অভিন্ন প্রশ্ন হবে, সারা দেশে একই প্রশ্ন, ভালো হবে, সবার জন্যই ভালো হবে আশা করছি আর কি। বাংলার সবচেয়ে যে সমস্যাটা এবার হয়েছে, আমরা এই প্রথম ফুল সিলেবাস আবার পরীক্ষা দিচ্ছি। প্রচুর লেখা, বিশেষ করে আপনার এমসিকিউ আধা ঘন্টা চলে যাবার পর 2 ঘন্টা 30 মিনিট আমাদের 60টি প্রশ্নের অ্যান্সার ফুল দিয়ে বেরোতে হবে। কাজে এটা একটা মেন্টাল হ্যাজার্ডও, প্রেশারও। তারপর ইনশাআল্লাহ হোপফুল আমরা। সিলেবাস বেশি, আমাদের মনে হয় আরেকটু পিছলে ভালো হতো। করোনার বাচ্চা ছিল, এরা ক্লাস 7 পড়েনি, এক ধাপে 8-এ চলে গেছে, 8-ও পড়া হয়নি, 9-এ চলে গেছে, বুঝেন? হ্যাঁ, 9-ও চলে গেছে। অতএব ওদের বলতে গেলে ওদের লেখাপড়াটা অনেকটা গ্যাপ পড়ে গেছে, যার কারণে চাপও বেশি। এদের দরকার ছিল হাফ সিলেবাস। দুপুর 1টায় পরীক্ষা শেষে কেন্দ্র থেকে একে একে বেরিয়ে এলেন পরীক্ষার্থীরা। কারো মুখে হাসি, কেউ কেউ আবার পরীক্ষা আশানুরূপ না হওয়ায় কিছুটা হতাশ। তবুও সবার গন্তব্য এক, নিজের স্বপ্নকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া। বাংলা পরীক্ষার সময় তো খুলে লেখানো যায় না, লিখেছি, হয়েছে আলহামদুলিল্লাহ। প্রথম দিকে একটু কঠিন লাগছিল, বাট শেষে সবই দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবার এইচএসসিতে নিরাপত্তা ব্যবস্থাও বেশ কঠোর। কেন্দ্রগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় নেওয়া হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয়ে সিসিটিভি ক্যামেরার মনিটরিং সেল স্থাপন করা হয়েছে, যেখান থেকে দেশের সব কেন্দ্রের সিসিটিভি মনিটর করা যাবে। এছাড়া কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত পুলিশ কর্মকর্তাদের বডি ওয়ার্ন ক্যামেরা রয়েছে। বাংলাদেশ পুলিশ পরীক্ষার্থীর জন্য সর্বোচ্চ সতর্কতার সহিত এখানে দায়িত্ব পালন করছে এবং আজকের মতো পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে সমাপ্ত হয়েছে। এদিকে পরীক্ষা শুরুর সময় রাস্তায় প্রচণ্ড যানজট দেখা দেয়। কেন্দ্রগুলোর সামনে অভিভাবকের ভিড় যানজট আরও বাড়িয়ে দেয়। 11টি শিক্ষা বোর্ডের পরীক্ষায় মোট 12,70,583 জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে পরীক্ষা। তানজিনা অন্ত, ওয়ান নিউজ, ঢাকা। জাতীয়করণ করা প্রাথমিক শিক্ষকদের জ্যেষ্ঠতা নির্ধারণ এবং পদোন্নতি নিয়ে আইনি বাধা কেটেছে। দুপুরে এ বিষয়ে আপিল বিভাগ যে রায় দিয়েছে তাতে এই জটিলতা কেটেছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। তিনি জানান, এর ফলে দেশের 32,500 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে আর কোনো আইনি বাধা থাকলো না। শিক্ষামন্ত্রী বলছেন, এই রায়ের মধ্য দিয়ে প্রাথমিক শিক্ষা কার্যক্রমে স্বস্তি ফিরবে। 2013 সালে 26,000 বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধিগ্রহণ করে সরকার। সিদ্ধান্ত হয় এসব স্কুলের শিক্ষকেরা প্রধান শিক্ষক হতে পারবেন না, তারা যোগদান করবেন সহযোগী শিক্ষক হিসেবে। এমনকি তাদের অবস্থানও থাকবে সরকারি স্কুলের শিক্ষকদের নিচে, আর অবসরের পর পেনশন হবে 50%। কিন্তু 2017 সালে এসব বিধানের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন একদল শিক্ষক। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে সরকারের ওই বিধান বাতিল করে রায় দেয় উচ্চ আদালত, যার বিরুদ্ধে আপিল করে সরকার। বৃহস্পতিবার যার নিষ্পত্তি হয় আপিল বিভাগে। সরকারের বিধানটি বহাল রাখলেও সর্বোচ্চ আদালতের নির্দেশনা হচ্ছে জাতীয়করণ করা স্কুলের শিক্ষকরা প্রধান শিক্ষক হতে পারবেন, তবে তাদের অবস্থান হবে সরকারি স্কুলের প্রধান শিক্ষকদের নিচে। পেনশন আগের মতো 50% বহাল থাকলেও আর্থিক ও প্রশাসনিক কিছু বাড়তি সুবিধা পাবেন জাতীয়করণ করা স্কুলের প্রধান শিক্ষকরা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 32,000 প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে আইনি জটিলতা ছিল, আজকের এই রায়ের মাধ্যমে সেই জটিলতা দূরীভূত হলো এবং সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে আজকের এই রায়টি একটি ইতিবাচক প্রভাব ফেলবে। সর্বোচ্চ আদালতের রায়ে সন্তুষ্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তারা বলছেন, দীর্ঘদিনের বঞ্চনা ও হয়রানির অবসান হয়েছে। এটা দ্রুত এখন পদোন্নতিতে যেহেতু বাধা নেই, সরকার যেন দ্রুত বাস্তবায়ন করে লেখাপড়ার মান বাড়বে, প্রাথমিক শিক্ষার মান উন্নত হবে। এদিকে হাইকোর্টের রায়ের ফলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়োগ ক্ষমতা হারিয়েছিল মন্ত্রণালয়। আপিল বিভাগের এই রায়ের মধ্য দিয়ে শিক্ষক নিয়োগে মন্ত্রণালয়ের অধিকার ফিরে এসেছে বলে জানান শিক্ষামন্ত্রী। এই যে আমরা পেলাম, পাওয়ার কারণে আমরা 36,235টি শিক্ষককে প্রধান শিক্ষক অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবো এবং সেই সাথে ইমিডিয়েটলি আমরা 38,443 জন এসিস্ট্যান্ট টিচার নিয়োগ দিতে পারবো। আপিল বিভাগের এই রায়ের মধ্য দিয়ে শিক্ষকদের পদোন্নতি, বদলি এবং শূন্যপদ পূরণের প্রক্রিয়া গতিশীল হবে বলে আশা করছেন শিক্ষামন্ত্রী। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।
আগামী স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকরা যাতে অংশ না নেন সেজন্য আইন করার সুপারিশ করা হয়েছে, কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, শিক্ষকরা রাজনীতি করলে শিক্ষার্থীদের লেখাপড়ায় এর প্রভাব পড়ে। চলমান মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্ন ও নকলমুক্ত রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ইউনিসেফ বাংলাদেশ আয়োজিত অ্যানাউন্সমেন্ট অফ জিপিই সিস্টেম ট্রান্সফরমেশন গ্র্যান্ট অ্যান্ড মাল্টিপ্লেয়ার গ্র্যান্ট ফর বাংলাদেশ শীর্ষক এক সেমিনারে যোগ দেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন সহ বিশিষ্টজনেরা। শিক্ষা ব্যবস্থায় অর্থবহ পরিবর্তন আনতে শিক্ষকদের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ ও পরিকল্পনার কথা জানান তারা। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের উপর প্রায়োরিটাইজ করছি, স্পোর্টস এবং কালচারকে আমাদের শিক্ষা ব্যবস্থার অনন্য সংযোজন করছি। এই প্রতিটা কার্যক্রম তখনই আমরা বাস্তবায়ন করতে পারবো যখন আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের যে কাণ্ডারি শিক্ষার্থীরা আর তাদেরকে যারা তৈরি করেন সেই শিক্ষক অর্থাৎ শিক্ষাবিদদের তৈরি করা কারিগরদেরকে আমরা একসাথে দক্ষ, যোগ্য, সুনাগরিক হিসাবে গড়ে তুলতে পারবো। জনগণকে যে প্রমিস করেছেন শিক্ষা ব্যবস্থা নিয়ে, উনি নিজে যে স্বপ্ন দেখেন, যে স্বপ্ন উনি নিজে দেখেন এবং দেশবাসীকে শিখিয়েছেন, ওনার নেতৃত্বে যেই স্বপ্ন এখন আমরা দেখি এবং বাস্তবায়ন করার জন্য কাজ করছি, সেটা যেন সঠিকভাবে হয়। সেমিনারে শিক্ষা খাতের উন্নয়নে নানা দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী। বলেন, শিক্ষক রাজনীতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। কতজন হতে পারলো সেটা আমি বলছি না, কিন্তু তারা পার্টিসিপেট করেন এ বিগ নাম্বার। এতে ক্লাসরুমের এডুকেশনের খর্ব হয়। তাই আমি বলছিলাম একটি রেগুলেশন হওয়া উচিত নির্বাচন কমিশনের, যে শিক্ষকরা লোকাল গভর্নমেন্ট নির্বাচনে না যাওয়াটাই ভালো। শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষা নির্বিঘ্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অত্যন্ত অ্যালার্ট, তারা ট্রাফিক জ্যাম যেন না হয় সেজন্য তারা কাজ করছে। অপরদিকে দুর্যোগ ব্যবস্থাপনার জন্য আমাদের নির্দেশ রয়েছে, সেই এলাকায় যেখানে ঘটতে পারে সেখানে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে সেই ব্যাপারে ইনস্ট্রাকশন দেওয়া আছে এবং সকলেই প্রস্তুত আমরা সুন্দর একটি পরীক্ষা নেওয়ার। চলতি বছর ইউনেস্কো ও ইউনিসেফ গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন জিপিইর আওতায় বাংলাদেশের শিক্ষা খাতে প্রায় ৯৯ মিলিয়ন ইউএস ডলারের অর্থায়ন অনুমোদন করেছে বলেও জানান শিক্ষামন্ত্রী। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা। কুড়িগ্রামে বন্যার পানি কমতে শুরু করলেও ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমার ও তিস্তা নদীর তীরবর্তী অন্তত ৩৫টি পয়েন্টে তীব্র নদী ভাঙন শুরু হয়েছে। এতে প্রতিদিন বিলীন হচ্ছে বসত ভিটা ও গাছপালা। এদিকে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে দীর্ঘদিনের অবহেলা ও অনিয়মের অভিযোগ তুলেছেন ক্ষতিগ্রস্তরা। বন্যার পানি কমছে, কিন্তু কুড়িগ্রামের বিভিন্ন উপজেলার ৩৬টি পয়েন্টে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। প্রবল স্রোতের ধল্লা, ব্রহ্মপুত্র, দুধকুমার ও তিস্তার তীরবর্তী এলাকায় বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। একের পর এক পরিবার হচ্ছে নিঃস্ব ও আশ্রয়হীন। প্রতি বছর বন্যা এলেই কোটি কোটি টাকার প্রকল্প ও জিওব্যাগের হিসাব দেওয়া হলেও নদী ভাঙন রোধে ও কৃষকদের ক্ষতি লাঘবে স্থায়ী সমাধান এখনও অধরা। উজানের ঢলে উত্তরাঞ্চলসহ বিভিন্ন জেলায় ২৫ হেক্টরের বেশি কৃষি জমি তলিয়ে গেছে। পাশাপাশি পানিবন্দী হয়ে পাট, চীনাবাদাম, মরিচ, আউশ ও আমনের বীজতলা নষ্ট হওয়ায় চরম অনিশ্চয়তায় পড়েছে প্রান্তিক কৃষকরা। নদী তো খুব পানি বাড়বে নাকি, ভাঙবে আরো নাকি খুব। এবার যে আল্লাহ কি করে বাড়ি ভাঙার জন্য। স্যার একটা বারো আমাদের কোনো খোঁজ নিল না, অথচ ওনার কাছে অনেক খবর গেছে, প্রায় ৩০-৪০-৫০টা বাড়ি ভাঙি গেল, একটা বারো খোঁজ নেয় না। ভুক্তভোগীদের অভিযোগ, বছরের পর বছর নদী ভাঙনের ঝুঁকি থাকলেও ভাঙন ঠেকাতে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড। যখন নদী ভাঙা শুরু হয় তখন হয়তো বা কোনো মানুষ, কোনো সরকারি মানুষ আসে, কিন্তু এসে তখন সেইভাবে কাজ করার কোনো সুযোগ আসে। পানি উন্নয়ন বোর্ড ইভেন মন্ত্রণালয় পর্যন্ত যদি আমাদের এই কথাটা কানে যেয়ে থাকে ওনাদের বা পৌঁছে থাকে, তাহলে ওনারা এখানে ইমিডিয়েট কোনো পদক্ষেপ যদি গ্রহণ করে হয়তো আরও ২-৪-৫০০ পরিবার বেঁচে যাবে। এদিকে জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হলেও উজানের ভারী বৃষ্টি অব্যাহত থাকলে আবারও নদ নদীর পানি বাড়তে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ড। চলমান বন্যা ও নদী ভাঙনের শিকার ৯টি উপজেলায় আপৎকালীন সময়ের জন্য নগদ টাকা, জিআর চাল ও শুকনো খাবার দেয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা। এই জেলার জন্য ২৮৫ মেট্রিক টন চাল, ১,৬২,০০০ নগদ টাকা এবং ৮০০ প্যাকেট শুকনো খাবার দেওয়া হয়েছে। যদি ভারতের পশ্চিমবঙ্গে বৃষ্টিটা না হয় তাহলে এই পানিটা কমে যাবে এবং বন্যা থাকবে না।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলছেন, সার্বক্ষণিক পর্যবেক্ষণের পাশাপাশি ভাঙন মোকাবেলায় অতিরিক্ত জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে। প্রতি বছর বর্ষা মৌসুমে অস্থায়ী বাঁধ ও জিও ব্যাগ ডাম্পিংয়ের মতো সাময়িক পদক্ষেপের পরবর্তীতে নদী শাসনের মাধ্যমে স্থায়ী সমাধানের দাবি ভাঙন কবলিত এলাকাবাসীর। ওয়ান ন্যাশনাল ডেস্ক। ঋণের জালে আটকে পড়া সিটি গ্রুপকে বাঁচাতে এগিয়ে এসেছে ৩৬টি ব্যাংক। ২৬,৬০০ কোটি টাকার ঋণ থেকে টেনে তুলতে ব্যাংকগুলো জোটবদ্ধ হয়ে কাজ করবে। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সিটি গ্রুপের আর্থিক বিপর্যয় কাটিয়ে তুলতে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে অনেকে। চলমান সংকটের জন্য শিল্প খাতে জ্বালানির সংকট, টাকার অবমূল্যায়ন এবং ব্যাংক খাতে এলসি সংক্রান্ত জটিলতাকে দায়ী করছে সিটি গ্রুপ। ১৯৭২ সালে সরিষার তেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। এরপর বিশুদ্ধতার প্রতিশ্রুতি দিয়ে গত ৫ দশকে একে একে গড়ে তোলে ৪০টিরও বেশি প্রতিষ্ঠান। ভোজ্য তেল, চিনি, চাল, ডাল, আটা, ময়দা, প্রক্রিয়াজাত খাদ্য, পোল্ট্রি ফিড, জাহাজ নির্মাণ, চা বাগান, ব্যাংক ও বিমা, হাসপাতাল সহ বিভিন্ন খাতে বিস্তৃত হয়েছে তাদের ব্যবসা। রয়েছে অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্ক। ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে ২০২০ সাল থেকে মুন্সিগঞ্জের গজারিয়ায় হোসেন্দি অর্থনৈতিক অঞ্চলে একসঙ্গে ৬টি বৃহৎ শিল্প কারখানা গড়ে তোলে সিটি গ্রুপ। এতে বিনিয়োগ করা হয় ১৪,০০০ কোটি টাকার বেশি। সরকারের পক্ষ থেকে বিনিয়োগে উৎসাহ দেওয়া হলেও নিশ্চিত করা হয়নি জ্বালানি সরবরাহ। গ্যাস না পাওয়ায় প্রতিষ্ঠানগুলো আর উৎপাদনে যেতে পারেনি। এতে করে বিপুল অঙ্কের ঋণের জালে আটকে পড়ে সিটি গ্রুপ। যেহেতু আমাদের বন্ড মার্কেট ডেভেলপ না, ক্যাপিটাল মার্কেট ডেভেলপ না, সেই জন্য বড় বড় কর্পোরেটরা এই ব্যাংক খাতে নির্ভর করেছে। আর বাই দিস টাইম তারা কিন্তু ফ্যাক্টরি ওপেন করতে পারেনি নানা কারণে, যেমন ইলেকট্রিসিটি, গ্যাস কানেকশন, গ্লোবাল ফ্যাক্টরগুলো যেটা আমরা একটু আগে বললাম, ডোমেস্টিক ফ্যাক্টর, আবার রাজনৈতিক অস্থিরতা, সব কারণে কিন্তু অনেকেই এটা করতে পারেনি। তাহলে লোন যখন ব্যাংক তো চাইবেই, আর 5 বছরের মধ্যে আপনি ফ্যাক্টরি রান করতে পারেন না, তখনই তো এই জন্যই তো সমস্যাটা হয়েছে। আর সিটি গ্রুপের বার্ষিক লেনদেন প্রায় ৩২,০০০ কোটি টাকা। প্রতিষ্ঠানটির সঙ্গে ৪৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সম্পৃক্ততা রয়েছে। এতে কর্মসংস্থান হয়েছে প্রায় ২৫,০০০ মানুষের। বর্তমান পরিস্থিতিতে দেউলিয়া হলে শুধু সিটি গ্রুপই নয়, বিপদে পড়বে প্রতিষ্ঠানটির সঙ্গে সংযুক্ত আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকগুলো। এছাড়াও বিপাকে পড়বেন প্রতিষ্ঠানটিতে পরোক্ষভাবে কর্মসংস্থান হওয়া ১ লাখের বেশি মানুষ। দেশের বাজারে মোট চাহিদার ৩৫% ভোজ্য তেল, ৪০% চিনি এবং ২৫% আটা সরবরাহ করে প্রতিষ্ঠানটি। ফলে সিটি গ্রুপের সংকট শুধু একটি প্রতিষ্ঠানের নয়, বরং দেশের সার্বিক অর্থনীতি ও আর্থিক ব্যবস্থার জন্য ঝুঁকি তৈরি করেছে। এমন পরিস্থিতিতে টিকে থাকার লড়াইয়ে প্রতিষ্ঠানটি চেয়েছে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা। সিটি গ্রুপের ইস্যুটা যেটা করি, 3 জন লিডিং ব্যাংকের এমডিকে বলি যে আপনারা বসেন, প্রবলেমটা কি দেখার চেষ্টা করেন। আমরা এটা ফ্যাসিলিটেট করি। এরপরে ওনারা সবগুলো ব্যাংক নিয়ে বসেছেন, তারা কিছু সলিউশন তৈরি করার চেষ্টা করছেন। আমার মনে হয় যে নেক্সট 3 মান্থসের মধ্যে এগুলো এক্সিকিউশনে গেলে সিটি গ্রুপ হয়তো প্রবলেম থেকে বের হয়ে আসতে পারবে। দেশি বিদেশি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বর্তমানে সিটি গ্রুপের ঋণের পরিমাণ ২৬,৫০০ কোটি টাকার বেশি। এই বিপুল অঙ্কের ঋণ যৌথভাবে পুনর্গঠনের বিষয়ে 2 বিদেশি ব্যাংক সহ মোট ৩৬টি ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা ঢাকায় একটি বৈঠক করেন। ব্যাংকগুলো সিটি গ্রুপকে মূলধন যোগানে অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর ব্যবসা পরিচালনা হবে একটি যৌথ ব্যাংক হিসাবের মাধ্যমে। লভ্যাংশ দিয়ে প্রতি মাসে মেটানো হবে ঋণের দায়। এগুলো পরিচালনা করার জন্য গঠন করা হয়েছে রিভিউ কমিটি, নিয়োগ দেওয়া হয়েছে একজন স্বতন্ত্র অডিটর। এটাই প্রথম বাংলাদেশে যে তারা সব ব্যাংক এক জায়গায় করে তারা রিস্কটাকে মিনিমাইজ করার জন্য সবাই যদি অল্প পক্ষে সহযোগিতা করে যদি এটা রিকভার করতে পারে, এটা যদি করতে পারে তাহলে ভালো। কিন্তু আবার এটা করতে যায় যদি আবার এক ধরনের যদি না করতে পারে, তাহলে আরেক ধরনের কনসিকুয়েন্স হবে আর কি। ব্যাংক কনসোর্টিয়াম লোনের মতো হবে এই জিনিসটা, যে সমস্ত ব্যাংক এটার সঙ্গে ইনভলভ আছে তারা এটা কার কত দানা আছে, কোন ফ্যাক্টরি কোন ইউনিটটা কতটুকু দায় করবে, সেই অনুসারে তারা একটা মডেল লিস্ট তৈরি করবে আর কি। দেশের অর্থনীতির স্বার্থে বড় একটি শিল্প গ্রুপকে টিকিয়ে রাখতে আর্থিক খাতের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে সংশ্লিষ্টরা। তোফাজ্জল হোসাইন, ওয়ান নিউজ, ঢাকা। রাতের বুলেটিনে দিচ্ছি বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। চট্টগ্রামে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি সংক্রমণ। হামে মৃত্যুর মিছিল থামছেই না, প্রাণ গেল আরো 5 শিশু। আবারও স্বাগত রাতের বুলেটিনে। চলে যাচ্ছি পরের খবরে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের হৃদয় জুড়ে ছিল বাংলাদেশ। সব আন্দোলন সংগ্রামে তার সৃষ্টি ছিল এক বিরাট অনুপ্রেরণা, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে সারা দেশে একযোগে নজরুল বর্ষ উদযাপনের উদ্বোধনকালে তিনি আরও বলেন, একটি প্রাণীও যেন হিংস্রতার শিকার না হয় সেটি নিশ্চিত করবে সরকার। জানান, এমন একটি রাষ্ট্র বিনির্মাণে কাজ করছে সরকার, যেখানে ধর্ম বর্ণ মিলে সবাই নিরাপদে বাস করবে। কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী নজরুল বর্ষ পালন করছে সরকার। কবির সেই স্মৃতি বিজড়িত ত্রিশালকে নজরুল সিটি ঘোষণার সম্ভাব্যতা খতিয়ে দেখার জন্য এরই ভিতরে নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এর পাশাপাশি 2026 সালের 25শে মে থেকে 2027 সালের 25শে মে এই বছরটিকে নজরুল বর্ষ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের ভিসা নীতি সহজ করতে যাচ্ছে সরকার। বিনিয়োগ, পর্যটন, দক্ষ মানব সম্পদকে গুরুত্ব দিয়ে প্রায় 20 বছর পর এই ভিসা নীতি অনেকটাই চূড়ান্ত করেছে নির্বাচিত সরকার। বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রী পরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রী পরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি জানান, 2006 সালে সর্বশেষ ভিসা নীতি হয়েছিল বাংলাদেশের। চূড়ান্ত খসড়ার উপর অর্থমন্ত্রীর নেতৃত্বে গঠিত কমিটি 1 মাসের মধ্যে মতামত দেবে, যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাচিবিক কার্যক্রম পরিচালনা করবে। এরপরই চূড়ান্ত ভিসা নীতি অনুমোদন দিবে মন্ত্রিসভা। বিদেশিদের বাংলাদেশে আসবার ক্ষেত্রে উৎসাহিত করতে ভিসা নীতি সহজ করা হচ্ছে বলেও জানান তিনি। নতুন ভিসা নীতিতে 34 ধরনের ক্যাটাগরি করা হয়েছে বলেও জানান ডক্টর নাসিমুল গনি। বলেন, মন্ত্রিসভার 11তম বৈঠকে 5টা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে আজ। আধুনিক এবং সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলার উদ্দেশ্যে 2006 সালে জারিকৃত ভিসা নীতিমালা সংশোধন করে ভিসা পলিসি 2026-এর খসড়া পরিমার্জনের জন্য মাননীয় অর্থমন্ত্রীর সভাপতিত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে। 5 বছর আগে রাজধানীর মহাখালীতে স্বামীকে হত্যার পর 6 টুকরো করার মামলায় স্ত্রী ফাতেমা বেগম শিল্পীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এই রায় দেন। মামলার বিবরণে বলা হয়, 2021 সালে 30 মে মহাখালী এলাকায় অটোরিকশা চালক ময়না মিয়া ওরফে শাকিলকে হত্যার পর তার লাশ 6 টুকরো করে রাজধানীর বিভিন্ন স্থানে ফেলে দেন ফাতেমা। তদন্তে উঠে আসে পারিবারিক কলহ, অর্থ নিয়ে বিরোধ এবং স্বামীর দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে ঘুমের ওষুধ খাইয়ে তাকে হত্যা করা হয়। ঘটনার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তদন্তে 12 ঘন্টার মধ্যে গ্রেপ্তার হন ফাতেমা। পরে তিনি আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। হামে মৃত্যুর মিছিল থামছেই না। সবশেষ একদিনে উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও 5 শিশু। আক্রান্ত শনাক্ত হয়েছে আরও 1119 জনে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে তথ্য জানানো হয়েছে। এদের মধ্যে 3 শিশু ঢাকা বিভাগের, সিলেট ও বরিশাল বিভাগের 1 জন করে। সব মিলিয়ে এ পর্যন্ত সারা দেশে হাম উপসর্গে মোট 724 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে 93 জন। বাকি 631 জন শিশু হামের তীব্র উপসর্গ নিয়ে মারা গেছে। চট্টগ্রামে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি সংক্রমণ। আগামী 3 মাস কঠিন সময় যেতে পারে বলে সতর্ক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। পরিস্থিতি মোকাবেলায় লার্ভা ধ্বংসে নানা পদক্ষেপ, নগর পরিচ্ছন্ন রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পাশাপাশি হাসপাতালগুলোতে আলাদা ডেঙ্গি ওয়ার্ড প্রস্তুত রেখেছে কর্তৃপক্ষ। হামের প্রকোপ না কমতেই এবার চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। গত 3 মাসে চট্টগ্রাম বিভাগে ধারাবাহিকভাবে বেড়েছে এ রোগে আক্রান্তের হার। হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে রোগীদের। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, বিভাগের 11 জেলায় ডেঙ্গি আক্রান্তের হার সবচেয়ে বেশি চট্টগ্রাম ও কুমিল্লায়। আগামী 3 মাস পরিস্থিতি আরও জটিল হবার সতর্কতা জারি করে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে তারা। এ পর্যন্ত আমাদের চট্টগ্রাম বিভাগে প্রায় 1200 বেশি আমরা ডেঙ্গু পজিটিভ রোগী পেয়েছি। আমাদের ধারণা যে আগামী কয়েক মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বাড়বে। চট্টগ্রাম বিভাগের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকা সবথেকে আমাদের ঝুঁকির মধ্যে। ডেঙ্গি মোকাবেলায় এরই মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে খোলা হয়েছে আলাদা কর্নার। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রত্যেকটা
ডেঙ্গু রোগীদের জন্য আলাদা আলাদা ব্লক করা হয়েছে, 13, 14, 16 এবং বাচ্চাদেরও আলাদা ব্লক করা হয়েছে। এবং যে মেন হচ্ছে ফ্লুইড ম্যানেজমেন্ট, এটার জন্য আমাদের হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ ফ্লুইড অ্যাভেলেবল আছে। শহরে এখনও ডেঙ্গিতে মৃত্যু না হলেও পরিস্থিতি বিবেচনায় সিটি কর্পোরেশনের কিছু এলাকাকে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সংকট মোকাবিলায় জনসচেতনতার পাশাপাশি জেল জরিমানার হুঁশিয়ারিও দেয়া হচ্ছে নগরবাসীকে। আমরা ইতিমধ্যে আমাদের যে ম্যাজিস্ট্রেট আছে, ম্যাজিস্ট্রেটদের সবাইকে আমরা কিন্তু বলে দিয়েছি, ইনস্ট্রাকশন দিয়েছি, যাদের বাসার ছাদে, বাসার আঙিনায় যদি ডাবের খোসার মধ্যে কিংবা কোনো ধরনের প্লাস্টিক কন্টেনারের মধ্যে পাওয়া যায়, তাদেরকে জরিমানা, ইভেন জেলও তাদের হতে পারে। চট্টগ্রাম বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 1200 ছাড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে এখনই কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ডেঙ্গি সামাল দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ডেঙ্গি পরীক্ষার কিট এবং পর্যাপ্ত স্যালাইন মজুদ রয়েছে বলেও জানান তিনি। সকালে ঢাকা মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগে মাইক্রোস্কোপ ও ল্যাবরেটরির যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ডেঙ্গি মোকাবিলায় সবার প্রচেষ্টা প্রয়োজন। তিনি জানান, আগামী 10 জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ঢাকা মেডিকেল পরিদর্শন করবেন। এতে ঢাকা মেডিকেল কলেজের চেহারা বদলে যাবে বলে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। পর্যাপ্ত পরিমাণে কিট আমাদের হাতে অলরেডি রয়েছে। 30 তারিখ পর্যন্ত ওই যে রিয়াজেন্ট আসতেই থাকবে, একটা রিয়াজেন্টের আমাদের কোথাও কোনো অভাব হবে না ইনশাল্লাহ। আমরা এইভাবে প্রস্তুত নিচ্ছি। শুধু রিয়াজেন্ট না, আপনাদেরকে গর্বের সাথে বলি, আমাদের কাছে জনস্বার্থে ব্যবহৃত সকল ভ্যাকসিন, সকল রিয়াজেন্ট এই প্রায় 4 মাসে আমরা পর্যাপ্ত পরিমাণে স্টক করে ফেলি। সকল প্রিপারেশন আমরা নিয়েছি ইনশাল্লাহ। প্রধানমন্ত্রীর স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান আগামী 10 তারিখে এখানে আসবেন। ঢাকা মেডিকেল কলেজের চেহারা পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। আবারও কমলো এলপিজির দাম। 12 কেজি সিলিন্ডার গ্যাসের দাম 357 টাকা কমে 1528 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। জুন মাসে এই দাম ছিল 1885 টাকা। বৃহস্পতিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনের এলপিজি নতুন দাম ঘোষণা দেওয়া হয়। সন্ধ্যা 6টা থেকে কার্যকর হয়েছে নতুন এই দাম। জুলাই মাসের জন্য এলপিজির নতুন মূল্য অনুযায়ী 5.5 কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে 700 টাকা। 12.5 কেজির 1591 টাকা। এছাড়া 15 কেজি সিলিন্ডারের দাম 1910 টাকা। 16 কেজি 2037 টাকা নির্ধারণ করা হয়েছে। কেজি প্রতি কমেছে 29.76 টাকা। জুলাই মাসে হবে 1528 টাকা। পাইকারি বিক্রি করবে 1483 টাকায় এবং খুচরা বিক্রয় হবে, বিক্রেতা বিক্রয় করবে 1528 টাকায়। এই মূল্যহার আজ সন্ধ্যা 6টা থেকে কার্যকর হবে। রাতের বুলেটিনে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরে এসে আলোচনা থাকছে। পদ্মা রেল সেতুর নিচ থেকে মাটি কাটা হয়েছে প্রয়োজনের তাগিদে। সেতুর কাঠামোয় প্রভাব পড়বে না, দাবি সড়ক মন্ত্রীর। আবারও স্বাগত রাতের বুলেটিনে। যাচ্ছি পরের সংবাদ। নকশা অনুযায়ী পরিকল্পিতভাবে পদ্মা রেল সেতুর নিচ থেকে মাটি সরানো হচ্ছে, এমন দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। সকালে নারায়ণগঞ্জের ফতুল্লায় রেল সেতু পরিদর্শনে গিয়ে তিনি বলেন, কিছু গণমাধ্যম বিষয়টি এমনভাবে উপস্থাপন করেছে যাতে মনে হয়েছে মাটি অপসারণের কারণে সেতুটি ঝুঁকির মুখে পড়বে। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। বাস্তবে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। এর আগে ঢাকা মাওয়া পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম মাটি অপসারণ কার্যক্রমের প্রয়োজনীয়তা, প্রকল্পের নকশা ও ভায়াডাক্টের নিরাপত্তা নিয়ে বিস্তারিত তুলে ধরেন। মাটি কাটা হয়েছে, প্রয়োজনীয় মাটি কাটা হয়েছে। ভারী ইকুইপমেন্ট এবং মালামাল আনার জন্য অস্থায়ীভাবে এই ধরনের ভায়াডাক্ট যেখানেই করা হয় না কেন পৃথিবীর, সেখানে কিছু অস্থায়ী ভরার কনস্ট্রাকশন করা হয়। প্রকল্প শেষ হওয়ার পর সেটা আবার অ্যাজ ইট ইজ জায়গায় নিয়ে যাওয়া হয়। প্রকল্পের অস্থায়ী স্থাপনা সরানো যাবে না, একটা সেন্টিমেন্টকে গুরুত্ব দিয়ে। এটা তো সায়েন্স হতে পারে না, এটা তো ধরেন ওয়াইজ হতে পারে না। সেই জায়গা থেকে আমি বলছি যে এই 2.34 কিলোমিটার যেটা আছে সেটা প্রকল্পের স্বার্থেই অপসারণ জরুরি। রংপুরে ট্রাক চাপায় একই পরিবারে 3 জন সহ 4 জেলায় সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন। দুপুরে উপজেলার পশ্চিম মানড্রাইল চাংমারি এলাকার প্রশান্ত সরকার তার বাবা নির্মল সরকার ও শিশু সন্তান বন্ধন সরকারকে নিয়ে মোটরসাইকেলে করে বেতগাড়ি যাচ্ছিলেন।
মন্থনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাল বোঝাই ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রশান্তের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় নির্মল ও বন্ধনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে সড়ক দুর্ঘটনায় নীলফামারী, কুমিল্লা, বাগেরহাট ও গোপালগঞ্জে প্রাণ গেছে আরও 4 জনের। গাজীপুরে প্রায় 9 কোটি টাকা ব্যয় নির্মিত একটি সড়ক নির্মাণ শেষ হওয়ার কয়েক মাসের মধ্যে নদীতে ধসে পড়েছে। সুতি নদীর ভাঙনে প্রায় অর্ধ কিলোমিটার সড়ক দেবে গেছে। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার এবং অনিয়মের কারণেই এমন পরিস্থিতি হয়েছে। এলজিইডি বলছে ঠিকাদারের জামানতের অর্থ দিয়ে সংস্কার হবে সড়কটি। গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী থেকে দমদমা পর্যন্ত প্রায় 5.5 কিলোমিটার দীর্ঘ সড়ক। কয়েক মাস আগেই শেষ হয়েছে এই সড়কের কাজ, কিন্তু শেষ হওয়ার আগেই শুরু হয়েছে ধস। সুতি নদীর ভাঙ্গন একের পর এক অংশ দেবে গেছে সড়কটি। 2021 সালে এই সড়ক নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। 2024 সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও 2026 সালে শেষ হয় এর নির্মাণ কাজ। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই চীনা শুকানিয়া এলাকায় নদীর তীরে বসানো কংক্রিটের ব্লক নদীতে ভেঙে চলে গেছে। কোথাও কোথাও দেখা দিয়েছে বড় ফাটল। স্থানীয়দের অভিযোগ, শুরু থেকেই কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। প্রতিবাদ করলেও ঠিকাদারদের লোকজন তাতে পাত্তা দেয়নি। এখন সেই অনিয়মের খেসারত দিচ্ছেন এলাকাবাসী। রাস্তাটা ভালো করে হিলাইছে না, বলক ভালো দিছে না, বিডি বালু দিয়ে কাজ করে গেছে, এই জন্য ব্যাংকে দেখতেছে আর কি। মাল যেটুকু দেওয়ার দরকার ছিল ততটুকু দেয় নাই, খুবই দুর্বলভাবে করছে। আমরা রাস্তাটা চাই ভালোভাবে সংস্কার করা হোক। আমরা চাই টেকসই একটা রাস্তা হোক, যে রাস্তা দুদিন পরে যাতে ভেঙে না যায়। তাদের আশঙ্কা, বর্ষায় ভাঙন আরও বাড়লে পুরো সড়ক নদীতে বিলীন হতে পারে। তবে এলজিইডি কর্মকর্তাগণ বলছেন, ঠিকাদারদের জামানতের অর্থ দিয়েই ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হবে। আর তদন্তে নিম্নমানের কাজের প্রমাণ মিললে ঠিকাদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাস্তাটা নতুন মাটি ভরাট করে করা হয়েছে। আসলে যে কোনো রাস্তার ক্যারিজে যদি নতুন মাটিতে যায়, সেটা রাখা একটু কঠিন। নদী থাকার কারণে অতিবৃষ্টিতে পানি এসে ব্লকের নিচে থেকে বালি সরে গিয়ে কিছু ব্লক সরে গিয়েছে এবং রাস্তার শোল্ডারটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা 100 মিটার মতন অংশ, 5 কিলোমিটার রাস্তার মধ্যে জামানতের সময়ের মধ্যে ঘটেছে। তাকে দিয়ে আমরা এটা শীঘ্রই ঠিক করতে পারবো এবং আগামীকাল থেকে হোপফুলি এটা কাজটা শুরু হয়ে যাবে। মাত্র 8 মাস আগে শেষ হওয়া 9 কোটি টাকার এই সড়ক এখন ধসে পড়ায় প্রশ্ন উঠছে কাজের মান ও তদারকি নিয়ে। তদন্তে যদি অনিয়মের প্রমাণ মিলে, তাহলে দায়ীদের বিরুদ্ধে কতটা কার্যকর ব্যবস্থা নেওয়া হয় সেদিকেই তাকিয়ে আছেন স্থানীয়রা। ইকবাল আহমদ সরকার, চ্যানেল 1, গাজীপুর। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের ফেসবুক পোস্টকে উস্কানিমূলক এবং জুলাইয়ের শহীদ ও আহতদের প্রতি অবমাননাকর দাবি করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি জেডিপি। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রকাশের পরপরই শাওনের এমন মন্তব্য ষড়যন্ত্রের অংশ। খুব ভালোভাবে খতিয়ে দেখা। বরিশালে শিশু ধর্ষণ মামলায় আলমগীর শিকদার নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে ধর্ষণের পর জন্ম নেয়া শিশুটির ভরণ পোষণের দায়িত্ব দেয়া হয়েছে জেলা প্রশাসনকে। 2023 সালের 3রা মার্চ 9ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ওই মামলা হয়। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবা নিশ্চিতে সরকার নানা উদ্যোগ নিচ্ছে। শিগগিরই সেসব কার্যক্রম দৃশ্যমান হবে, একথা জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, দেশে চালু হতে যাওয়া ইলেকট্রিক বাসে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য চলাচলের ব্যবস্থা রাখা হবে। এদিকে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করার কথা জানিয়ে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অনুদান নয়, বরং জন্মগত প্রাপ্য অধিকার নিশ্চিত করা হবে। হতদরিদ্রদের সরকারি সহায়তা দেওয়া বন্ধ রাখার অভিযোগে বরিশালের জেলা প্রশাসকের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন স্থানীয় ছিন্নমূল নারীরা। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হাতে ঝাড়ু নিয়ে জড়ো হন ভুক্তভোগী নারীরা। পরে তারা ডিসি অপসারণ ও সহায়তার দাবিতে একটি বিক্ষোভ মিছিল করেন।
চট্টগ্রামে অভিযান চালিয়ে নির্মাণাধীন 7টি ভবনের অংশবিশেষ ভেঙে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। দুপুরে নগরীর বাকলিয়া কল্পলোক আবাসিক ও চাঁদগাঁও এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে 7টি ভবনের মালিককে 32 লাখ টাকা জরিমানাও করা হয়। সেই সাথে একটি ভবন সিলগালাও করে দেওয়া হয়। রাতের বুলেটিনে আবারও বিরতি নিচ্ছে। ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। ইন্দোনেশিয়ায় আমেরিকান পাইলটকে গুলি করে হত্যা, বিমানে আগুন, সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর দায় স্বীকার। আবারও স্বাগত রাতের সংবাদে। দ্বিপক্ষীয় অর্থনৈতিক অংশীদারিত্ব এবং প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে 3 দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বৃহস্পতিবার নয়াদিল্লিতে পৌঁছানোর পর রাষ্ট্রপতি ভবনে তাকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। এরপরই হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাপানি প্রধানমন্ত্রীকে নিজের ছোট বোন ও দূরদর্শী নেতা হিসেবে আখ্যা দিয়েছেন নরেন্দ্র মোদী। এই সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে আমেরিকার এক পাইলটকে গুলি করে হত্যার পরে বিমানে আগুন দিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মি এই ঘটনার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটির মুখপাত্র এক বিবৃতিতে জানান, হাইল্যান্ড পাপুয়া প্রদেশের ইয়াহু কিবো অঞ্চলে বিমানটি অবতরণ করলে আমেরিকার পাইলট নিকোলাস এফ গসলিংকে গুলি করে হত্যা করে তারা। এই হামলাকে আমেরিকা এবং ইন্দোনেশিয়া সরকারের প্রতি একটি বার্তা হিসেবে উল্লেখ করেছে গোষ্ঠীটি। পাশাপাশি সরকারি বাহিনী যদি বেসামরিক বিমান ব্যবহার করে তাদের নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ বন্ধ না করে, তাহলে আগামীতেও এমন হামলা আরও বাড়বে বলে হুমকি দিয়েছে তারা। এবার কনফিডেন্স সিমেন্টের সৌজন্যে বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপের নকআউট পর্ব মানেই ভুলের সুযোগ নেই, আর সেই মঞ্চেই আজ রাত 1টায় মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই দল, স্পেন ও অস্ট্রিয়া। বিশ্ব বালক লামিন ইয়ামালকে ঘিরে এবার তারা বিশ্বজয়ের স্বপ্ন দেখছে। 34 ম্যাচ অপরাজিত থাকা এবং গ্রুপ পর্বে একটিও গোল হজম না করার দারুণ রেকর্ড নিয়ে এই লড়াইয়ে নামবে লা রোজারা। লুইস দে লা ফুয়েন্তের দল এখন পর্যন্ত ভাঙতে দেয়নি নিজেদের রক্ষণভাগ। দুই দলের মুখোমুখি পরিসংখ্যানে স্পেন স্পষ্টভাবে এগিয়ে। এখন পর্যন্ত 16 বারের লড়াইয়ে স্পেন জিতেছে 9 বার, অস্ট্রিয়া 4 বার এবং 3টি ম্যাচ হয়েছে ড্র। এদিকে বিশ্বকাপের রাউন্ড অফ 32 এর আরেক ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। কানাডা টরন্টো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার ভোর 5টায়। রোনালদো নাকি লুকা মদ্রিচ, বিশ্বকাপ থেকে বিদায় নেবেন কে? রাত পোহালেই মিলবে উত্তর। ভোর 5টায় পর্তুগালের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। এ ম্যাচের আগে কানাডা টরন্টোতে তীব্র তাপদাহের অস্বস্তি ফুটবলারদের জন্য চিন্তার কারণ। বিশ্বকাপের গ্রুপ পর্বের 3 ম্যাচ খেলে 1 জয় আর 2 ড্র নিয়ে রাউন্ড অফ 32তে উঠেছে পর্তুগাল। এই ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে পরের রাউন্ডে উঠতে তাই নিজেদের সেরাটা দিতে হবে রোনালদো নেভেসদের। কানাডার টরন্টোতে আজ ফেভারিট হিসেবেই নামবে পর্তুগাল। তবে দেশটির ইতিহাসে প্রাপ্তি আর উত্থান পতনের যে ধারাবাহিকতা, তাতে ফেভারিট কথাটার সাথে যুক্ত হয় অপ্রাপ্তিটাই। সেই ফারাক কাটাতেই আজ মাঠে নামবে পর্তুগাল দল। টরন্টোয় হবে ম্যাচ, বিজয়ী দল নিশ্চিত করবে শেষ 16। যারা হারবে তাদের শেষ হবে বিশ্বকাপ স্বপ্ন। গ্রুপ কেতে দ্বিতীয় হয়ে নকআউট পর্বে উঠেছিল পর্তুগাল। তারা ডিআর কঙ্গোর সঙ্গে ড্র করার পর উজবেকিস্তানকে 5-0 গোলে বিধ্বস্ত করে এবং শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে ড্র করে রাউন্ড অফ 32তে এসেছে। অন্যদিকে 2018 সালে বিশ্বকাপের রানার্স আপ ক্রোয়েশিয়া গ্রুপ এল থেকে প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়ায়। পরের 2 ম্যাচে পানামা ও ঘানাকে হারিয়ে তারা নকআউট পর্বে উঠে আসে। সব মিলিয়ে জমজমাট এক ম্যাচের আভাস দিচ্ছে। স্বাভাবিকভাবেই ম্যাচের সব নজর থাকবে দুই দলের বড় 2 তারকার দিকে।
ক্রিস্টিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচের সম্ভাব্য শেষ বিশ্বকাপ দ্বৈরথ হতে চলেছে এই ম্যাচ। রিয়াল মাদ্রিদে ৬ মৌসুম একসঙ্গে খেলেছেন এই দুই তারকা। এবার বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ করতে চাইবেন তারা। যদিও মুখোমুখি দেখায় ক্রোয়েশিয়ার বিপক্ষে এগিয়ে আছে পর্তুগাল। শেষ 5 ম্যাচে 3 ম্যাচে জয় তুলে নিয়েছে রোনালদোর দল, আর 1 ম্যাচে জয় আছে ক্রোয়েশিয়ার। 1 ম্যাচ হয়েছে ড্র। সেই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামতে চাইবে মার্টিনেজের শিষ্যরা। ফারজানা জাহান প্রিয়া, ওয়ান স্পোর্টস ডেস্ক। বিশ্বকাপ মানে জার্সি, স্কার্ফ, ভুবু জেলা কিংবা পতাকার উন্মাদনা। তবে 2026 বিশ্বকাপে সবচেয়ে জনপ্রিয় স্মারক হয়ে উঠেছে একটি ছোট্ট ব্রেসলেট বা ফ্যান ব্যান্ড, যা সংগ্রহ করতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকেন সমর্থকরা। ম্যাচ শুরুর আগেই স্টেডিয়ামের বাইরে দীর্ঘ লাইন। তবে এই লাইন সচরাচর টিকেটের জন্য নয়, এই অপেক্ষা একটি বিনামূল্যে ব্রেসলেটের জন্য, যাকে এবার বিশ্বকাপে বলা হচ্ছে ফ্যান ব্যান্ড। আর এই চার্ম ব্রেসলেটকেই এখন 2026 বিশ্বকাপের সবচাইতে কাঙ্ক্ষিত স্মারক হিসেবে ধরা হচ্ছে। বিশ্বকাপের স্পন্সর ব্যাংক অব আমেরিকা ম্যাচ ভেন্যু ও ফ্যান ফেস্টিভ্যালে বিনামূল্যে বিতরণ করছে এই ব্রেসলেট। আর তা সংগ্রহ করতে উপচে পড়া ভিড় করছে দর্শক থেকে সমর্থকরা। প্রতিটি আয়োজক শহরের জন্য রয়েছে আলাদা আলাদা থিমযুক্ত ব্রেসলেট। নিউ ইয়র্কের ব্রেসলেটে যেমন রয়েছে স্ট্যাচু অব লিবার্টি আর পিজার স্লাইসের নকশা, তেমনি নকআউট পর্বের জন্য উন্মুক্ত করা হয়েছে নতুন ডিজাইন। অনেকে তো আবার একাধিক স্টেডিয়াম ঘুরে সংগ্রহ করছেন ভিন্ন ভিন্ন সংস্করণের ব্রেসলেট। শুধু সংগ্রহই নয়, এই ব্রেসলেটের চাহিদা এতটাই বেড়েছে যে অনলাইনে কিছু ব্রেসলেট কয়েকশো ডলারেও বিক্রির খবর ছড়িয়ে পড়েছে। তবে বেশিরভাগ সমর্থকই বলছেন বিক্রির জন্য নয়, স্মৃতি হিসেবে সারা জীবন রেখে দেবেন তারা। আয়োজকদের দাবি এ পর্যন্ত 7 লাখেরও বেশি ফ্যান ব্যান্ড সংগ্রহ করেছেন দর্শকরা। বিশেষজ্ঞদের মতে এই সাফল্যের বড় কারণ হলো ব্রেসলেটে খুব বেশি ব্র্যান্ডিং নেই, ফলে এটি বিজ্ঞাপনের চেয়ে স্মারক হিসেবেই বেশি গ্রহণযোগ্য হচ্ছে। একসময় বিশ্বকাপের পরিচয় ছিল ভুভুজেলা কিংবা বিশেষ টুপি। 2026 বিশ্বকাপে সেই জায়গা দখল করেছে ছোট্ট একটি ব্রেসলেট। আর সেটি পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেও রাজি বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ফুটবল প্রেমীরা। তাসনিম আহমেদ, অর্ণব, ওয়ান স্পোর্টস ডেস্ক। শেষ করব রাতের বুলেটিন। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ মোকাবিলায় পাশে থাকবে চায়না, সামরিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত ঢাকা বেইজিং। এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু, সিসিটিভির মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের নজরদারি। রাজধানীতে বৃষ্টি ও যানজটের প্রথম দিনে ভোগান্তি। বন্যার পানি নামার সাথে সাথে কুড়িগ্রামে তীব্র নদী ভাঙন, পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে ভুক্তভোগীদের অবহেলার অভিযোগ। ঋণের জালে আটকা সিটি গ্রুপকে বাঁচাতে এগিয়ে এলো 36টি ব্যাংক। অর্থনীতির স্বার্থে এমন উদ্যোগকে ইতিবাচক বলছেন বিশেষজ্ঞরা। এবং আয়াতুল্লাহ খামেনিকে শেষ বিদায় জানাতে প্রস্তুত ইরান, আমেরিকার সাথে সমঝোতা হলেও হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা। এই ছিল রাতের বুলেটিন। একটু পরে দেখবেন টক শো কঠিন কথা সহজ। চ্যানেল ওয়ানের সাথে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।